কাহিনীর শুরু 1960 সাল থেকে, যেখানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। এখানে আমরা এলিসা নামের এক মহিলাকে দেখি যে আমেরিকায় একা থাকত। সে কথা বলতে পারত না, তাই ইশারায় কথা বলত। এলিসা বেশিরভাগ সময় একাই থাকত। এই পৃথিবীতে তার কেউ ছিল না। আসলে যখন এলিসা ছোট ছিল তখন সে নদীর ধারে কিছু লোকের কাছে পাওয়া গিয়েছিল। সেই সময় তার গলায় কিছু দাগ ছিল যা এখনও রয়েছে। তার মাত্র 2 জন বন্ধু ছিল, যার মধ্যে একজন বয়স্ক লোক যে তার পাশের অ্যাপার্টমেন্টে থাকত। তার নাম ছিল জাইলস এবং সে সমকামী ছিল। সেও তার জীবনে অনেকটা একা ছিল। এলিসা এবং জাইলস মাঝে মাঝে একসঙ্গে পাই খেতে যেত। তাদের অ্যাপার্টমেন্টটি একটি স্থানীয় মুভি থিয়েটারের ওপরে ছিল, যেখানে তারা একসঙ্গে থাকত। এরপর এলিসা তার কাজে যেত। সে একটি গোপন সরকারি গবেষণাগারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। সেখানে তার একটি ঘনিষ্ঠ মহিলা বন্ধু ছিল, যার সঙ্গে সে তার সব কথা শেয়ার করত। এরপর কর্নেল রিচার্ড আসেন, যিনি একটি জলাধারে রাখা এক রহস্যময় জলজ প্রাণী নিয়ে আসেন। এরপর বাকিরা সেই জলাধারটিকে ল্যাবে নিয়ে আসে এবং সেটিতে অনেক পানি ভরা ছিল। সেই ল্যাবে এলিসা এবং তার মহিলা বন্ধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। যখন এলিসা জলাধারের কাছে যায় তখন সে একটি রহস্যময় প্রাণী দেখতে পায়, কিন্তু স্পষ্টভাবে দেখতে পারে না। প্রাণীটিকে দেখে সে কিছুটা ভয় পায়, তবে কিছুই বুঝতে পারে না। এরপর এলিসা এবং তার বন্ধুদের ল্যাব থেকে বেরিয়ে যেতে বলা হয়। সেখানে কিছু ডাক্তার কর্নেল রিচার্ডকে বলেন তারা এই জলজ প্রাণীটিকে দক্ষিণ আমেরিকার এক নদী থেকে ধরে এনেছে, যাতে এর উপর গবেষণা করা যায়। তারা আরও বলেন এর আগে কেউ কখনো এমন কোনো প্রাণী দেখেনি, তাই এর অস্তিত্ব গোপন রাখা জরুরি। কিছুক্ষণ পরে যখন এলিসা এবং তার ঘনিষ্ঠ বন্ধু অন্য ঘরে পরিষ্কার করছিল, তখন হঠাৎ তারা ল্যাব থেকে চিৎকার শুনতে পায়। এরপর কর্নেল রিচার্ড চিৎকার করতে করতে বেরিয়ে আসেন এবং দেখা যায় তার বাঁ হাতের 2টি আঙুল কাটা পড়েছে, হাত থেকে রক্ত ঝরছে। এলিসা এবং তার বন্ধু এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। কিছু ডাক্তার এসে রিচার্ডকে সেখান থেকে নিয়ে যায়। এরপর এলিসা এবং তার বন্ধুদের ল্যাবের ভিতরে রক্ত পরিষ্কার করতে পাঠানো হয়, যেখানে সেই রহস্যময় প্রাণীটিকে রাখা হয়েছিল। তখন ল্যাবে তাদের ছাড়া আর কেউ ছিল না। এলিসা একটি বালতি পানি ফেলে রক্ত পরিষ্কার করছিল, তখন সে মেঝেতে কাটা পড়া 2টি আঙুল পড়ে থাকতে দেখে। সে আঙুল 2টি তুলে কাগজের ব্যাগে রাখে আর তার বন্ধু কাউকে ডাকতে যায়। এদিকে এলিসা একটি অ্যাকোরিয়ামের মতো কন্টেইনারে সেই রহস্যময় প্রাণীটিকে দেখতে পায়। যখন সে কন্টেইনারের কাছে যায় তখন দেখে যে প্রাণীটি মানুষের মতো দেখতে, যার 2টি হাত ও 2টি পা রয়েছে, কিন্তু সে কথা বলতে পারে না। প্রাণীটি এলিসাকে দেখে শান্ত হয়ে যায়, কিন্তু যখন তার বন্ধু এক ব্যক্তির সঙ্গে ঘরে ঢোকে তখন সে দ্রুত পানির মধ্যে লুকিয়ে পড়ে। এরপর এলিসা সেই ব্যক্তিকে কাগজের ব্যাগটি দিয়ে দেয়, যাতে রিচার্ডের 2টি কাটা আঙুল ছিল। পরদিন এলিসা কাজে ছিল এবং লাঞ্চ ব্রেকের সময় সে আবার লুকিয়ে ল্যাবে যায়। সেখানে গিয়ে দেখে রহস্যময় প্রাণীটিকে কন্টেইনার থেকে বের করে একটি বড় জলাধারে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। সে প্রাণীটির কাছে যায় এবং দেখে কেউ তাকে মারধর করেছে। এতে এলিসা দুঃখ পায়। প্রকৃতপক্ষে এই প্রাণীটিও এলিসার মতো কথা বলতে পারত না, তাই এলিসার মনে হয় এই প্রাণীটিও তার মতোই অসহায়। তারা দুজনেই এমন যারা সবার থেকে আলাদা এবং যাদের এই পৃথিবীতে কেউ নেই। এই কারণে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হতে থাকে এবং এলিসার প্রাণীটির সঙ্গে সময় কাটাতে ভালো লাগতে শুরু করে। সে প্রাণীটিকে ইশারায় বোঝানোর চেষ্টা করে আর প্রাণীটিও তার কথা মেনে চলে। এলিসা তার জন্য সেদিন সিদ্ধ ডিম নিয়ে এসেছিল। সে প্রাণীটিকে ইশারায় ডাকে এবং চুপি চুপি ডিমটি দেয়। প্রাণীটি তা নিয়ে পানির মধ্যে লুকিয়ে পড়ে আর এলিসা কাউকে বুঝতে না দিয়ে ল্যাব থেকে বেরিয়ে আসে। রিচার্ড তার অফিসে ডেকে পাঠায় এবং বলে যে এখন থেকে তারা দুজন ল্যাবে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, যেখানে সেই প্রাণীটি রাখা আছে। রিচার্ড সতর্ক করে দিয়ে বলে তারা যেন সেই প্রাণীটির কাছ থেকে দূরে থাকে, কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। তবে এলিসা তার কথা শোনে না, কারণ সে জানত যে প্রাণীটি কারো ক্ষতি করে না। পরদিন লাঞ্চ ব্রেকে এলিসা আবার সেই প্রাণীটির কাছে যায় এবং তাকে ডিম খাওয়ায়। এভাবেই সে তার সঙ্গে সময় কাটাতে শুরু করে। কিছুদিন ধরে এলিসা প্রাণীটিকে সিদ্ধ ডিম খাওয়ায়, তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখায় এবং তার জন্য গান বাজায়, এমনকি নাচও দেখায়। ধীরে ধীরে প্রাণীটিও তার কথা বুঝতে শুরু করে এবং তারা ভালো বন্ধু হয়ে যায়। প্রাণীটিও বুঝতে পারে যে এলিসা তার অনেক যত্ন নেয় আর এলিসাও আগের চেয়ে বেশি আনন্দিত হতে থাকে। এখন সে প্রতিদিন লাঞ্চ ব্রেকে প্রাণীটির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে। তবে শুধুমাত্র লাঞ্চ ব্রেকের সময় সে ল্যাবে গিয়ে প্রাণীটির সঙ্গে দেখা করত এবং যখন ল্যাবে কেউ আসত
তখন সে দ্রুত লুকিয়ে পড়ত। এই ব্যাপারে এলিসা তার ঘনিষ্ঠ বন্ধুকেও কিছু জানায়নি। একদিন যখন এলিসা ল্যাবে প্রাণীটির সঙ্গে কথা বলছিল, তখন ডাক্তার রবার্ট তাকে দেখে ফেলে। তবে সে আসলে একজন আমেরিকান ডাক্তার ছিল না, বরং একজন রুশ গুপ্তচর, যে অন্য ডাক্তারদের সঙ্গে মিলে এই প্রাণীর ওপর গবেষণা করছিল। ডাক্তার রবার্ট এই প্রাণী সম্পর্কে সব তথ্য রুশ সরকারকে জানাত এবং মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা করত। পরদিন এলিসা যখন প্রাণীটির সঙ্গে দেখা করতে যায়, তখন দেখে তার শরীর থেকে রক্ত ঝরছে। ঠিক তখনই ল্যাবে কেউ আসতে থাকে, তাই এলিসা দ্রুত লুকিয়ে পড়ে। এরপর কর্নেল রিচার্ড ল্যাবে প্রবেশ করে এবং নির্মমভাবে প্রাণীটিকে অত্যাচার করতে থাকে। প্রাণীটি ব্যথায় চিৎকার করছিল, আর এলিসা লুকিয়ে এই দৃশ্য দেখছিল। এতে তার খুব খারাপ লাগে। ঠিক তখনই রিচার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন জেনারেল, ল্যাবে প্রবেশ করে। সে প্রাণীটিকে দেখে অবাক হয়ে বলে, এটি তো আমার কল্পনার চেয়েও বড় কিছু। রিচার্ড তাকে জানায়, কিছু লোক এই প্রাণীটিকে ঈশ্বর বলে মনে করে। তবে জেনারেল তা পাত্তা না দিয়ে বলে, এটা আমার মাথা ব্যথা নয়, তোমরা এটা দ্রুত মেরে ফেলো বা কাটাছেঁড়া করো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বের করো, এটা আমাদের কি কাজে আসতে পারে। জেনারেল আরও বলে, রাশিয়াও এমন প্রাণীর খোঁজ করছে, তাই আমাদের দ্রুত এ সম্পর্কে জানতে হবে, না হলে রাশিয়া আমাদের আগে এর সন্ধান পেয়ে যাবে। যদি এই প্রাণীর মধ্যে কোনো মূল্যবান কিছু পাওয়া যায়, তবে রাশিয়া তা কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এদিকে ডাক্তার রবার্ট রিচার্ড ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বোঝানোর চেষ্টা করে যে এই প্রাণীটিকে মারা উচিত নয়, কারণ এটি গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তারা তার কথা শোনে না। এলিসা লুকিয়ে এই কথাগুলো শুনছিল, আর তার মন খুব খারাপ হয়ে যায়। এরপর এলিসা বাড়ি ফিরে আসে এবং ভয় পায় যে তারা যে কোনো সময় প্রাণীটিকে মেরে ফেলতে পারে। তাই সে তার প্রতিবেশী বন্ধু জাইলসকে সবকিছু জানায় এবং তাকে সাহায্য করার অনুরোধ করে। কিন্তু জাইলস মনে করে এটি ভালো ধারণা নয়। তবে এলিসা বলে সে এই প্রাণী ও নিজের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। সে নিজেকে এই প্রাণীর মতোই অনুভব করে, যে সবার থেকে আলাদা। তাই সে প্রাণীটিকে যে কোনো মূল্যে বাঁচাতে চায়। কিন্তু জাইলস সাহায্য করতে অস্বীকৃতি জানায়, কারণ সে আইন ভাঙতে চায় না এবং কোনো বিপদে পড়তে চায় না। যদিও জাইলস এই সিদ্ধান্ত নিয়ে দুঃখ অনুভব করে, তবুও সে কিছু করতে পারে না। এতে এলিসা খুব রেগে যায়। এরপর জাইলস তার কাজে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ সে মদ্যপ ছিল এবং কাজের সময় মদ খেত। এটা শুনে সে খুব দুঃখী হয়ে পড়ে। এরপর সে একটি ক্যাফেতে যায়, যেখানে সে মাঝে মাঝে পাই খেতে যেত। সে ক্যাফের ম্যানেজার ছেলেটিকে পছন্দ করত, কারণ সে সমকামী ছিল। তবে যখন সে নিজের মনের কথা প্রকাশ করে, তখন ক্যাফের ম্যানেজার তাকে চলে যেতে বলে। এরপর জাইলস এলিসার কাছে ফিরে আসে এবং বলে, আমি তোমার সাহায্য করতে প্রস্তুত। এরপর তারা দুজন একটি পরিকল্পনা করে, যাতে তারা প্রাণীটিকে ল্যাব থেকে বের করে আনতে পারে, কারণ তারা জানত না হলে প্রাণীটিকে মেরে ফেলা হবে। এলিসা বলে যে তারা প্রাণীটিকে উদ্ধার করে সেই দক্ষিণ আমেরিকার নদীতে ছেড়ে দেবে, যেখান থেকে রিচার্ড তাকে ধরে এনেছিল। এদিকে রবার্ট তার রুশ গুপ্তচরদের জানায় যে রিচার্ড ও তার দল ল্যাবে সেই প্রাণীটিকে হত্যা করতে চলেছে। তবে রবার্ট বিশ্বাস করত যে প্রাণীটি যোগাযোগ করতে পারে এবং এটি বুদ্ধিমান। রুশ গুপ্তচররা চায় না যে মার্কিন বিজ্ঞানীরা তাদের গবেষণা এগিয়ে নিয়ে যেতে পারুক, তাই তারা রবার্টকে বিষ দেয়, যাতে সে প্রাণীটিকে মেরে ফেলতে পারে। এছাড়াও তারা রবার্টকে একটি বিস্ফোরক ডিভাইস দেয়, যাতে সে প্রাণীটিকে মেরে পুড়িয়ে দিতে পারে, যাতে মার্কিন গবেষণা দল প্রাণীটির সম্পর্কে কিছুই জানতে না পারে। পরদিন এলিসা কাজে যায় এবং পরিকল্পনা অনুযায়ী ল্যাবের ক্যামেরার দৃষ্টি নিচের দিকে ঘুরিয়ে দেয়, যাতে তাকে কেউ দেখতে না পায়। এরপর সে এক বড় ট্রলিতে কাপড় ভর্তি করে ল্যাবে যায়, যেখানে প্রাণীটি বন্দী ছিল। প্রাণীটি শৃঙ্খলিত অবস্থায় ছিল, তাই সেটিকে মুক্ত করতে চাবির প্রয়োজন ছিল। ঠিক তখনই ডাক্তার রবার্ট সেখানে আসে। সে চেয়েছিল প্রাণীটির যেন কোনো ক্ষতি না হয়, তাই সে এলিসাকে শৃঙ্খলের চাবি দিয়ে দেয় এবং দ্রুত চলে যেতে বলে। এরপর এলিসা যখন প্রাণীটিকে ট্রলির মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, এরপর সে গোপনে এসে নিরাপত্তারক্ষীর গায়ে ইনজেকশন পুশ করে, যাতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর এলিসা ও তার বন্ধু সেখানে এসে প্রাণীটিকে গাড়ির ভেতরে তোলার চেষ্টা করতে থাকে। এদিকে রিচার্ড ল্যাবে কিছু একটা সন্দেহজনক মনে করে এবং দেখতে এসে বুঝতে পারে যে প্রাণীটি ল্যাব থেকে উধাও হয়ে গেছে। এরপর সে নিরাপত্তারক্ষীদের নিয়ে সেই জায়গায় আসে, যেখানে জাইলস তার গাড়ি রেখেছিল। কিন্তু ততক্ষণে এলিসা, জাইলস ও তাদের দল প্রাণীটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সফলভাবে প্রাণীটিকে এলিসার অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর এলিসা প্রাণীটিকে বাথটাবে রাখে, কারণ এটি বেশি সময় পানির বাইরে থাকতে পারে না।
সে ডাক্তার রবার্টের দেওয়া বিশেষ রাসায়নিক পানিতে মিশিয়ে দেয় এবং প্রাণীটিকে সুস্থ রাখার জন্য বাথটাবে লবণ যোগ করে। এলিসা সিদ্ধান্ত নেয় যে 1 সপ্তাহ পর সে প্রাণীটিকে কাছের খালে ছেড়ে দেবে, কারণ সেদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে খালের পানি সমুদ্রে মিশে যাবে এবং এতে প্রাণীটি নিরাপদে সাগরে ফিরে যেতে পারবে। তবে যদি এলিসা সরাসরি প্রাণীটিকে দক্ষিণ আমেরিকার নদীতে ছেড়ে দেয়, তাহলে তারা বড় বিপদের মুখে পড়তে পারে। সে তার লোকদের ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিল। পরদিন যখন এলিসা কাজে যায়, তখন রিচার্ড অন্যদের পাশাপাশি এলিসা ও তার বন্ধুর কাছ থেকেও প্রাণীটির সম্পর্কে জানতে চায়, কিন্তু তারা জানায় যে তারা এ বিষয়ে কিছুই জানে না। রিচার্ডও মনে করে না যে এই দুই মেয়ের এত শক্তি আছে যে তারা প্রাণীটিকে পালাতে সাহায্য করতে পারবে। এদিকে জাইলস প্রাণীটির দেখভাল করছিল, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ে, তখন প্রাণীটি বাথটাব থেকে বেরিয়ে আসে এবং বাড়ির মধ্যে ঘুরতে থাকে। সে হঠাৎই জাইলসের একটি বিড়াল দেখে এবং সেটিকে নির্মমভাবে হত্যা করে খেতে শুরু করে। জাইলসের ঘুম ভেঙে যায় এবং সে প্রাণীটিকে বিড়াল খেতে দেখে। এতে প্রাণীটি ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় জাইলসের হাতে আঁচড় দিয়ে দেয়। পরে যখন এলিসা ফিরে আসে, তখন জাইলস তাকে প্রাণীটির কীর্তির কথা জানায়। এরপর এলিসা প্রাণীটিকে খুঁজতে বের হয় এবং দেখতে পায় যে এটি একা একটি সিনেমা হলের নিচে বসে আছে। সে প্রাণীটিকে বাড়িতে ফিরিয়ে আনে এবং তার যত্ন নিতে শুরু করে। তখন প্রাণীটি বুঝতে পারে যে সে ভুল করেছে, তাই সে জাইলসের মাথা ও হাত স্পর্শ করে যেখানে আঁচড় লেগেছিল। হঠাৎই প্রাণীটির শরীর নীল আলোতে জ্বলতে শুরু করে। পরদিন সকালে জাইলস আবিষ্কার করে যে তার মাথার সেই স্থানে নতুন চুল গজিয়েছে, যেখানে আগে কিছুই ছিল না, এবং তার হাতে যে ক্ষত ছিল সেটাও পুরোপুরি সেরে গেছে। এটা দেখে সে খুব খুশি হয় এবং বুঝতে পারে যে প্রাণীটির বিশেষ ক্ষমতা রয়েছে। এদিকে এলিসা প্রাণীটির যত্ন নিচ্ছিল এবং এই কয়েকদিনে তারা দুজন খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। এলিসা বাথটাবে প্রাণীটির সঙ্গে খেলা করে এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। অন্যদিকে ল্যাবে রিচার্ডের বস আসে এবং তাকে প্রাণীটিকে খুঁজে বের করার জন্য 6 ঘন্টা সময় দেয়। যদি সে ব্যর্থ হয়, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এরপর রিচার্ড সন্দেহ করে যে ডাক্তার রবার্ট এ বিষয়ে কিছু জানে, তাই সে তার ওপর নজর রাখা শুরু করে। এক রাতে রিচার্ড রবার্টের পিছু নেয় এবং দেখতে পায় যে সে 2 রুশ গুপ্তচরের সঙ্গে দেখা করছে। তখনই রুশ গুপ্তচররা বুঝতে পারে যে রবার্ট প্রাণীটিকে হত্যা করেনি, তাই তারা তাকে গুলি করে, যার ফলে সে আহত হয়। ঠিক তখনই রিচার্ড পেছন থেকে এসে সেই 2 রুশ গুপ্তচরকে মেরে ফেলে। সে বুঝতে পারে যে রবার্ট একজন রুশ গুপ্তচর, তাই তাকে ধরে ফেলে এবং নির্যাতন করতে শুরু করে। রিচার্ড জানতে চায় প্রাণীটি কোথায় আছে। ব্যথার চাপে রবার্ট জানায় যে প্রাণীটি এলিসা ও তার বন্ধুর সঙ্গে আছে। এটা শুনে রিচার্ড হতবাক হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই রবার্ট মারা যায়। এরপর রিচার্ড এলিসার অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। এদিকে এলিসা দেখে যে প্রাণীটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে রাতে তাকে খালে ছেড়ে দেবে। সেই রাতে রিচার্ড এলিসার অ্যাপার্টমেন্টে পৌঁছে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। হঠাৎই তার চোখ পড়ে ক্যালেন্ডারের একটি তারিখে, যেদিন এলিসা প্রাণীটিকে খালে ছাড়ার পরিকল্পনা করেছিল। এদিকে এলিসা ও জাইলস প্রাণীটিকে নিয়ে খালে পৌঁছে যায় এবং প্রাণীটিকে ছাড়ার প্রস্তুতি নিতে থাকে। এলিসা কান্না শুরু করে আর প্রাণীটিও খুবই দুঃখিত হয়ে পড়ে। ঠিক তখনই রিচার্ড সেখানে হাজির হয় এবং জাইলসকে মারধর করে অজ্ঞান করে দেয়। এরপর সে এলিসা ও প্রাণীটিকে গুলি করে, ফলে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রাণীটির কিছুই হয় না। সে উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে এগিয়ে যায় এবং তার গলা কেটে ফেলে। ফলে রিচার্ড সেখানেই মারা যায়। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তখন প্রাণীটি এলিসাকে নিয়ে খালের পানিতে লাফিয়ে পড়ে। এলিসার শরীরে গুলির আঘাত ছিল, কিন্তু প্রাণীটি তার ক্ষতস্থানে হাত রাখে এবং তাকে সুস্থ করে তোলে। এরপর সে এলিসার গলায় হাত রাখে, যেখানে তার বিশেষ চিহ্ন ছিল, যা ধীরে ধীরে গিলসের মতো হয়ে যায়, ঠিক যেমন মাছের গলায় থাকে। এর ফলে এলিসা পানির নিচে শ্বাস নিতে সক্ষম হয় এবং প্রাণীটির সঙ্গে চিরদিনের জন্য সমুদ্রে মিলিয়ে যায়। এর মধ্য দিয়েই সিনেমার গল্প শেষ হয়। বন্ধুরা, আপনারা এখান পর্যন্ত সিনেমার ব্যাখ্যা দেখলেন, এজন্য অনেক ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন: সিনেমায় রিচার্ডকে কে হত্যা করে? এর উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে।